গুড মর্নিং স্টুডেন্ট। তোমরা যারা উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধীনে ফোর্থ সেমিস্টারে মেজর অর্থাৎ অনার্সে রাষ্ট্রবিজ্ঞান বিষয়টি নিয়েছো, তাদের জন্য আজকে আমি একটি পেপার 7-এর একটি টপিক নিয়ে আলোচনা করছি। এর আগেও আমি পেপার টপিক 7 থেকে তোমাদের মহাবিদ্রোহ নিয়ে আলোচনা করে দিয়েছি। এরই পাশাপাশি রাওলাটান, জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড, এই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করা রয়েছে আমাদের চ্যানেলে। তোমরা আমাদের চ্যানেলে ভিজিট করে সেই ভিডিওগুলো অবশ্যই দেখবে। আশা করছি তোমাদের পেপার 7-এ কোনো রকম সমস্যা থাকবে না। তো আজকে আমি তোমাদের পেপার 7 থেকেই আরও একটি প্রশ্ন চম্পারণ সত্যাগ্রহ এবং খেদা সত্যাগ্রহ নিয়ে আলোচনা করছি। চম্পারণ সত্যাগ্রহ এবং খেদা সত্যাগ্রহ, দেখো এর যদি আমরা প্রেক্ষাপট দেখি, যে প্রথমে আমি চম্পারণ নিয়ে আলোচনা করছি, যে ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে গান্ধীজির ভূমিকা আমরা ভালো করেই জানি, যে গান্ধীজি ভারতের স্বাধীনতা সংগ্রামের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ এক অবদান রেখেছিল। তো গান্ধীজি 1915 সাল নাগাদ দক্ষিণ আফ্রিকা থেকে ভারতে ফিরে আসেন এবং ভারতে আসার পর তিনি দেখা যায় প্রকাশ্যভাবে সর্বভারতীয় কোনো রাজনৈতিক আন্দোলনে অংশগ্রহণ করেনি। তিনি কি করেছিল? ক্ষুদ্র ক্ষুদ্র কয়েকটি আঞ্চলিক আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন এবং এই আন্দোলনগুলোর মধ্য থেকেই তিনি একটি সর্বভারতীয় নেতা হিসাবে পরিণত হয়েছিল। তো চম্পারণ সত্যাগ্রহ কোথায়? যে দেখা যাচ্ছে চম্পারণ সত্যাগ্রহ যদি আমরা বলি, বিহারের চম্পারণ বলে একটি জেলা রয়েছে, সেখানে কৃষকদের তাদের মোট জমির 20/3 অংশে নীল চাষ করতে বাধ্য করা হতো এবং সেই উৎপন্ন নীল আবার নীলকর সাহেবদের কাছেই বিক্রি করতে হতো। এই ব্যবস্থাটাকে বলা হয় 3 কাঠিয়া ব্যবস্থা এবং এই 3 কাঠিয়া ব্যবস্থাই ছিল চম্পারণ সত্যাগ্রহের প্রধান কারণ। তাহলে আমরা বুঝতে পারলাম চম্পারণ সত্যাগ্রহ কি এবং এর প্রধান কারণ কি। যে বিহারের চম্পারণ জেলায় কৃষকদের তাদের মোট জমির 3/20 অংশে নীল চাষ করতে বাধ্য করা হতো এবং সেই উৎপন্ন নীল নীলকর সাহেবদের বিক্রি করতে হতো, যেটাকে বলা হয় 3 কাঠিয়া ব্যবস্থা। তো এই ব্যবস্থার বিরুদ্ধে গান্ধীজি প্রতিবাদ করে এবং বিহারের চম্পারণে উপস্থিত হয় কয়েকজন তরুণ নেতাকে নিয়ে এবং সেই তোমার চম্পারণে নীলকর সাহেবদের বিরুদ্ধে সত্যাগ্রহ আন্দোলন শুরু করে 1917 সালে এবং অবশেষে গান্ধীজি সফল হয়। এবং এর ফলাফল কি ছিল? দেখো, প্রথমত ফলাফল তো অবশ্যই ছিল যে চম্পারণে 3 কাঠিয়া ব্যবস্থার বিলোপ সাধন হয়, 3 কাঠিয়া ব্যবস্থাকে বন্ধ করে দেওয়া হয় এবং দেখা যায় এই বিদ্রোহের এই সত্যাগ্রহের ফলে ব্রিটিশ সরকার কৃষকদের প্রায় 20 থেকে 25% কর মুকুব করেছিল এবং এই অবস্থা অনুসন্ধান করার জন্য একটি কমিটিও গঠন করা হয়। তাহলে আমরা বুঝতে পারলাম যে এর গুরুত্ব যথেষ্ট ছিল। তাহলে চম্পারণ সত্যাগ্রহ কি, কেন হয়েছিল এবং এর ফলাফল কি ছিল। এরপরে 2 নম্বর যে প্রশ্নটা তোমাদের রয়েছে, খেদা সত্যাগ্রহ। চম্পারণ সত্যাগ্রহের 1 বছর পর অর্থাৎ 1917 থেকে 18 সালের মধ্যে এই খেদা সত্যাগ্রহ আন্দোলনটি হয়েছিল। খেদা সত্যাগ্রহ কি? খেদা সত্যাগ্রহ হচ্ছে গুজরাটের খেদা জেলায়, যেখানে দেখা যায় সেই বছর অনাবৃষ্টি বা অতিবৃষ্টি বলতে পারো, ফসলের উৎপাদন সম্পূর্ণভাবে নষ্ট হয়ে যায়। ফসলের উৎপাদন নষ্ট হয়ে যাওয়ার পরেও ব্রিটিশ সরকার কি করেছিল? কৃষকদের ওপর এক বিশাল পরিমাণ ট্যাক্সের বোঝা চাপিয়ে দিয়েছিল, করের বোঝা চাপিয়ে দিয়েছিল, যে তোমাদেরকে এত পরিমাণ টাকা দিতে হবে। যার ফলে কৃষকরা বাধ্য হয়ে বিদ্রোহী হওয়ার সিদ্ধান্ত নেয় এবং গান্ধীজিকে তারা গুজরাটে আহ্বান করেন এবং গান্ধীজি গুজরাটে যায় এবং ব্রিটিশ সরকারের বিরুদ্ধে সত্যাগ্রহ আন্দোলন শুরু করেন এবং এই আন্দোলনের মধ্য থেকে দেখতে পারি আমরা একাধিক নতুন তরুণ নেতার আবির্ভাব ঘটে, যাদের মধ্যে রাজেন্দ্র প্রসাদ ছিল অন্যতম। এই খেদা সত্যাগ্রহের পর ব্রিটিশ সরকার সেখানকার ট্যাক্স মুকুব করে দেয়, রাজস্ব মুকুব করতে বাধ্য হয়েছিল। তাহলে আমাদের দুটো প্রশ্ন আশা করি বোঝাতে পেরেছি। যে প্রথম প্রশ্ন হচ্ছে চম্পারণ সত্যাগ্রহ, যেটি 1917 সালে হয়েছিল বিহারের চম্পারণ জেলায়, এবং সেকেন্ড যে আন্দোলনটা ছিল সেটা ছিল খেদা সত্যাগ্রহ। পরের বছর 1917 থেকে 18 সালে গুজরাটের খেদা জেলায় এই বিদ্রোহটা হয়েছিল গান্ধীজির নেতৃত্বে এবং এই আন্দোলনগুলোর মধ্য থেকে গান্ধীজি একজন সর্বভারতীয় নেতাতে পরিণত হয়েছিল, কৃষকদের সংস্পর্শে আসতে পেরেছিল এবং তার আহ্বানে বা ডাকে কৃষকরা সম্পূর্ণভাবে ভারতীয় পরবর্তী যে আন্দোলনগুলো রয়েছে সেগুলোতে প্রকাশ্যভাবে অংশগ্রহণ করেছিল। তাহলে আমরা এই পেপার 7 থেকে টোটাল 5টা প্রশ্ন নিয়ে আলোচনা করেছি। মহাবিদ্রোহ,
সেকেন্ড রাওলাটান, 3 নম্বর জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড, 4 নম্বর হচ্ছে চম্পাসরণ সত্যাগ্রহ এবং লাস্ট 5 নম্বর হচ্ছে খেদা সত্যাগ্রহ। এই পেপারের সিলেবাসগুলোর প্রত্যেকটা টপিক আমি আলোচনা করে দিব। তোমরা অবশ্যই ভিডিওটা শুনবে এবং বন্ধুদের মাঝে শেয়ার করবে। এবং দেখো, বারবারই একটা কথা বলছি, তোমাদের সুবিধার জন্য আমরা এই ক্লাসগুলো দিচ্ছি, তোমরা সেই ক্লাসগুলো শোনো, হ্যাঁ। এবং আমাদের জন্য একটু কাজ কি, তোমরা চ্যানেলগুলো বন্ধুদের মাঝে শেয়ার করো। আর একটা কথা কি, পরীক্ষার আগে শুধুমাত্র ভিডিও দেখলাম বা নোটস নিলাম সেটা নয়, তোমরা যদি প্রথম থেকে প্রস্তুতি নাও তাহলে দেখবে পরীক্ষার সময় ভালো রেজাল্ট হবে। আর যারা এখনও আমাদের সেন্টারে ভর্তি হওনি, আমাদের সেন্টারে তোমরা ভালো করেই জানো অফলাইন এবং অনলাইন দুটো মুডেই ক্লাস হয়, তোমরা সেই ক্লাসগুলোতে জয়েন করো। এবং আমরা সাজেশন অলরেডি ক্লাসগুলোতে দিয়ে দিচ্ছি, আমরা ইউটিউব চ্যানেলেও আস্তে আস্তে সাজেশন নিয়ে আসবো। তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটির সঙ্গে যুক্ত থাকো। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ।